আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনটি রাজনৈতিক দলের নেতাদের। এই তিনটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, জামায়াতে ইসলাম এবং এনসিপি। এই তিন দলই কেন, এটা যেমন একটা প্রশ্ন, তেমনি আরেকটা প্রশ্ন, মিটিং আলোচনা হবে নির্বাচন নিয়ে। নির্বাচনের কথা বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে আলোচনা হবে। এনসিপি তো এখনো নিবন্ধনই পায় নাই। যে দল নিবন্ধন পায় নাই, নিবন্ধন না পাওয়ার অর্থ হলো সে নির্বাচনের জন্য এখন উপযুক্ত বলে ঘোষিত হয় নাই দলীয় ভাবে। তাকে দিয়ে আপনি মিটিং করছেন কেন? আরো তো নিবন্ধিত অনেকগুলো দল আছে, তাদের কাউকে ডাকতেন না কেন? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। এবং পাশাপাশি এটা প্রশ্ন উঠবে যে নির্বাচন হওয়া না হওয়ার সঙ্গে এনসিপির কি কোনো ভূমিকা আছে, অথবা নির্বাচন হবে না এই ধরনের আলোচনা কিন্তু হচ্ছে। তো এই বিষয়টা মূল রেখে আমরা জাতীয় পার্টি যে সাম্প্রতিক কর্মকাণ্ড, জাতীয় পার্টি ঘিরে যে কর্মকাণ্ড, গণ অধিকার পরিষদের প্রধানের যে প্রহৃত হওয়া, হাসপাতালে যাওয়া, এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আমিন আল রশিদ। জনাব আমিন আল রশিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি কামাল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব আমিন আল রশিদ, আপনি শুনলেন আমি মানে যে প্রসঙ্গগুলো আলোচনা করতে চাই। প্রথমে আমরা ডক্টর ইউনূসের সঙ্গে যে বৈঠক, সেটা নিয়ে কথা বলতে চাই। আমি প্রশ্নটা নিশ্চয়ই আপনি শুনেছেন যে কেন এই তিনটা মাত্র দলের সঙ্গে আলোচনা করে ডক্টর ইউনূস নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। অন্য দলগুলি কি নির্বাচনে অংশ নেবে না, অথবা তাদেরকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না? একটা প্রশ্ন কিন্তু সবচেয়ে মানে আলোচিত বিষয়, সেটা হলো যিনি নির্বাচন পরিচালনা করবেন তার নিরপেক্ষতা কতটুকু। অন্যান্য যে দলগুলো আছে তারা যদি এই ঘটনায় নিজেদেরকে বঞ্চিত মনে করেন, তাহলে আপনি এর কি জবাব দেবেন? জি কামাল ভাই, আপনি কয়েকটা প্রশ্ন তুলেছেন, আমি আর একটা প্রশ্ন যোগ করি এর সঙ্গে, যে আজকে যে বৈঠকটা হবে 3 ধাপে বৈঠকটা হবে। প্রথমে বিএনপির সঙ্গে, এরপরে জামাত, তারপরে এনসিপি। এনসিপি হচ্ছে সবশেষ। তো যদি আলোচনাটা দেশের বিদ্যমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে হয়, তাহলে এই এই সময় বাংলাদেশের রাজনীতিতে সাধারণভাবে ধরাই হয় এই 3টি দল হচ্ছে সবচেয়ে বড় শক্তি। যদিও আপনি বলছেন যে এনসিপি এখনো নিবন্ধিত দল না, কিন্তু এনসিপি নিবন্ধিত দল না হলেও এটা খুবই দিনের আলোর মতো স্পষ্ট যে অন্তর্বর্তী সরকারের প্রধান স্টেক হোল্ডার হচ্ছেন এই এনসিপির নেতারা, কারণ ওনারা জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে ছিলেন। যে কারণে নিবন্ধিত না হলেও সরকারের প্রধান স্টেক হোল্ডার ধরা হয় এনসিপি কে। যদিও ইদানিং সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে বা কথাবার্তায় আমাদের কাছে মনে হয় যে হয়তো সরকারের সঙ্গে একটা দূরত্ব তাদের তৈরি হয়েছে। আবার বিপরীত ন্যারেটিভ এরকম আছে যে এই যে সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে, এটাও আসলে এক ধরনের হয়তো ওই ওনাদের ভাষায় জুলাই অভ্যুত্থানটা যেরকম মেটিকিউলাস প্ল্যান ছিল, এটা হয়তো এক ধরনের মেটিকিউলাস ডিজাইনের মধ্যে, যে হয়তো আমরা বিরোধিতা করতে থাকবো, আপনি আপনার কথা বলবেন, দিন শেষে ইন্টারেস্ট হয়তো অভিন্ন, এটা হতে পারে। তো এখন যদি আলোচনাটা হয় বিদ্যমান পরিস্থিতি একটা সাংঘর্ষিক অবস্থার মধ্যে দেশ তো ছিল এবং এখনো আছে, এবং এই সময় মানুষের প্রধান দাবিটা হচ্ছে যে দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথ পরিষ্কার করা। যদি তাই হয়, তাহলে এই 3টি প্রধান দলের সঙ্গে আলোচনাটা কেন আলাদা আলাদা সময়ে, কেন 3টি দলকে নিয়ে উনি একসঙ্গে বৈঠক করলেন না? কারণ একসঙ্গে বৈঠক করলে হতো কি, জামাত, বিএনপি, এনসিপি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানটা জানতেন, এবং মত দ্বিমতটা প্রধান উপদেশের সামনেই হতো। হয়তো বিএনপি বলবে যে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা চাই, এই ফরম্যাটে চাই, জামাত বলবে ভিন্ন, এনসিপি। তখন প্রধান উপদেষ্টা পক্ষের ডিসিশন নেওয়া সহজ হতো সবার সামনে বসে। কিন্তু উনি যেটা করছেন, যে উনি প্রথমে বৈঠক করছেন জামাতের সঙ্গে, না সরি, প্রথমে বৈঠক করছে বিএনপির সঙ্গে, যারা নির্বাচনের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী বা মনে করে যে এই মুহূর্তে নির্বাচনেই একমাত্র সমাধান। এরপরে বৈঠক করছে জামাতের সঙ্গে, যারা নির্বাচনের ব্যাপারে এখন পর্যন্ত সিরিয়াস না। তারা বলছে তাদের ভাষা এবং এনসিপির ভাষা কাছাকাছি, যে আগে গণপরিষদ নির্বাচন, পিআরএ নির্বাচন, তাই না, এরকম দাবি দেওয়া। অর্থাৎ এনসিপি এবং জামাতের সঙ্গে মতের পার্থক্য খুব বেশি না। এরপরে সবশেষ উনি বৈঠক করছেন এনসিপির সঙ্গে। তার মানে কি, প্রথম দুটি দলের সঙ্গে বৈঠক করে ওনাদের মতামত নিয়ে, ওনার অবজারভেশন দেখে, অবস্থান বুঝে তারপরে ডিসিশন নেবেন উনি এনসিপির সঙ্গে কথা বলে, ব্যাপারটা এরকম। অর্থাৎ রাষ্ট্র প্রধান সিদ্ধান্ত কি নেবেন সেটা ডিসাইড করবেন উনি এনসিপির সঙ্গে, অর্থাৎ ওনার যে প্রধান স্টেক হোল্ডার তাদের সঙ্গে কথা বলে কিনা, এটা এটা আমার সন্দেহ। যদি তাই না হতো, তাহলে তো উনি বৈঠকটা একসঙ্গে নিয়ে করতেন। আমরা এরই মধ্যে এনসিপির যে লিস্টটা দেখলাম, যে 4 জন যাবেন, তাহলে বিএনপির হয়তো সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে 3-4 জন যাবেন, জামায়াতেরও 3-4 জন যাবেন, তাহলে 3টি দলের 3-4-12 জন, 10-12 জন লোকের সঙ্গে আপনি তো আপনার রুমের মধ্যেই বৈঠকটা করতে পারতেন। কেন আলাদা আলাদা সময়ে এই বৈঠকটা করতে হলো?
মানে এখানে এক ধরনের হাইড অ্যান্ড সিক কেন রাখতে চাইলেন আপনি? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে এনসিপি যেই ভাষায় কথা বলছে, এবং সম্প্রতি নাহিদ ইসলাম যেভাবে বলেছেন যে, এবং একটা কৃষিবিদ ইনস্টিটিউটে ওনাদের আরেকজন নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তো পরিষ্কার বলেই দিলেন যে, এবং সেই অনুষ্ঠানে কিন্তু বিএনপি নেতারাও কেউ কেউ ছিলেন, শহীদুদ্দিন চৌধুরী অ্যানিও জি ছিলেন, যে জি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হবে না, হবে না। মানে এই যে কনফিডেন্স যে হবে না, হবে না, হবে না বলে দিচ্ছেন সরকারের প্রধান স্টেক হোল্ডার, তারা বলে দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হবে না। আবার গতকালকেই প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যে বিবৃতিটা দেওয়া হলো নুরুল হক নুরুর উপরে আক্রমণের পরিপ্রেক্ষিতে, তার শেষ প্যারায় পরিষ্কার করে বলা আছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, কেউ বানচাল করতে পারবে না, যদি কেউ বানচাল করার চেষ্টা করে তাহলে জনগণ এবং সরকার প্রতিহত করবে। এইখানে একটা আমি খুব স্পষ্টতই একটা কনফ্লিক্টিং সিচুয়েশন দেখছি যে সরকার কিন্তু আগের চেয়ে অনেক বেশি নির্বাচনের ব্যাপারে সোচ্চার কথা বলছে, কিন্তু তার যে প্রধান স্টেক হোল্ডার কিন্তু তার বক্তব্য একই জায়গায় আছে। তারা কিন্তু বারবার বলছে যে আগে গণপরিষদ নির্বাচন, আগে বিচার, আগে ৭২-এর সংবিধান বাতিল করতে হবে। এবং আপনি খেয়াল করেছেন কিনা আমি মেইন স্ট্রিম মিডিয়ায় খুব একটা খেয়াল করি নাই, মামুনুল হক হেফাজত ইসলামের শীর্ষ নেতা, তিনি কালকে পরশু বোধহয় কোথাও একটা অনুষ্ঠানে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন ফিরবাচন হবে না, এই ভাষায় বলেছেন আমি যেটা দেখলাম। যে কেন? ৭২-এর সংবিধান থাকবে না। অর্থাৎ ওনাদের টার্গেট ঘুরে ফিরে এই ৭২-এর সংবিধান। আমি সম্ভবত আপনার অনুষ্ঠানে বলেছিলাম অনেকদিন আগে যে ৭২-এর সংবিধান বলে কোনো সংবিধান কিন্তু বাংলাদেশে নাই। ৭২ সালে যে সংবিধানটা বাংলাদেশে প্রণীত হয়েছিল সেটি 18 বার সংশোধন হয়েছে। 18 বার সংশোধন হওয়ার পরে সেটা তো ৭২-এর সংবিধান নাই। কিন্তু ওনারা বারবার এটাকে ৭২-এর সংবিধান বলে এক ধরনের গালি দিচ্ছেন। ৭২-এর সংবিধানটা ওনাদের কাছে একটা গালির সমান। তো সংবিধানে ত্রুটি বিচ্যুতি আছে, এটা আমরাও বলছি বহু বছর ধরে। সেই সংবিধানের সংশোধনের জায়গাটা বিএনপির 31 দফার মধ্যেও আছে। তাহলে এই যে বারবার ভিন্ন ভিন্ন ন্যারেটিভ দিয়ে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে একটা আয়োজন, তার মধ্যে দিয়ে আপনি আজকে যে বৈঠকটা হবে যেটা আপনি শুরু করলেন, এই বৈঠকের ফলাফল কি হবে আমি ঠিক জানি না। বিএনপি এই বৈঠকে স্পষ্টতই আবারও বলবে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে। জামাত তার অবস্থানে স্পষ্টই থাকবে যে না, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার আগে আপনাকে এই করতে হবে, এনসিপিও তাই বলবে। তাহলে প্রধান দুটি দল যদি মনেই করে যে তারা তাদের অবস্থানে অনড় থাকবে, আর বিএনপি যদি মনেই করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, তখন সরকার ডিসিশন কি নেবে? গতকালকে সরকারের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে সে কি স্ট্রিক্ট থাকবে? ফলে খুব অস্পষ্ট কমল ভাই যে আজকের বৈঠকের পরে নিশ্চয়ই তিনটি দল ব্রিফ করবে, সরকারের পক্ষ থেকে হয়তো একটা ব্রিফ করা হতে পারে। আমরা ঠিক জানি না যে আসলে কি হতে যাচ্ছে, এটা খুব অস্পষ্ট, এখন পর্যন্ত আমার কাছে মনে হয় অস্পষ্ট। জি। আপনি একটা কথা বললেন যে আপনি এনসিপি কে, যখন এনসিপি নামটা উল্লেখ করলেন তখন আপনি বললেন এরা সরকারের প্রধান স্টেক হোল্ডার। আমরা কিন্তু অনেক আমি মনে বছর করি, ধরে, অনেকেই আচ্ছা মনে আমরা করে। কিন্তু, আমি কিন্তু অনেক বছর ধরে আমরা যেটা জানি যে যেমন আওয়ামী লীগের পুরো 15 বছর ধরেই যে মূল দাবিটা কি ছিল? মূল দাবিটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এবং তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টের মূল থিওরিটা কি? যে এমন একটা সরকারের অধীনে নির্বাচন হবে যে সরকারের কেউ, মানে সরকার নিজে অথবা সরকারের কোনো আত্মীয় স্বজন অথবা সরকারের কোনো প্রিয় ভাজন অথবা সরকারের পক্ষপাত আছে এমন কোনো দল নির্বাচনে অংশ নেবে না। আর আমরা এখন ভাবছি, আপনি কেবল একা না, আমিও ভাবছি যে এনসিপি হচ্ছে সরকারের প্রধান স্টেক হোল্ডার। এবং তার বড় প্রমাণ হলো এই দলটার কোনো নিবন্ধন পায়নি। নিবন্ধন নাও পেতে পারে, কিন্তু যদি নিবন্ধন না পায়, কারণ নির্বাচন কমিশন তো আর সরকারের পার্ট না। নির্বাচন কমিশন যদি তাদের পর্যাপ্ত কাগজপত্র ঘেটে নিবন্ধন, যেমন প্রথমবার তো তারা নিবন্ধন দেয়নি, তাদেরকে বলছে বাতিল, তারা আবার দ্বিতীয়বারে আবেদন করেছে। এখন যদি নিবন্ধন না পায়, যে দল নিবন্ধনই পাচ্ছে না তাকে আপনি ডাকছেন, তাহলে তার মানে এই দলের প্রতি আপনার এক ধরনের পক্ষপাত আছে। তাহলে সেই যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সেই যে ধারণাটা, সেই ধারণাটা কি এই ইউনূস সরকারের মাধ্যমে আপনি প্রতিষ্ঠিত হতে দেখছেন? না, তা তো পরিষ্কার, এই সরকার তো শুরু থেকেই তার নিরপেক্ষ চরিত্রটা বজায় রাখতে পারে নাই। বিশেষ করে যখন এনসিপি গঠনের আগে থেকেই কিন্তু প্রফেসর ইউনূস বলছেন যে তিনি মনে করেন ছাত্ররা একটা দল করবে, এবং সেটা তিনি মনে করতেই পারেন। কিন্তু এই ছাত্ররা যে দল করবে, এই দল গঠনের আগে থেকেই তাদের ব্যাপারে যে কিংস পার্টি বা সরকারের আশীর্বাদ পুষ্ট, এই কথাগুলো তো জনপরিসরে ছিল, পলিটিক্যাল স্ফেয়ারে ছিল, এবং সেটি থাকবার পেছনে যথেষ্ট কারণ আছে। এবং একটা পাবলিক পারসেপশন যে তৈরি হয়ে যায় যে এনসিপি কিংস পার্টি বা প্রফেসর ইউনূসের আশীর্বাদ পুষ্ট পার্টি, এই পারসেপশনটা তৈরি হওয়ার পেছনে তো কিছু কারণ আছে, এবং সেটা ওনারা নিজেরা এস্টাবলিশ করে দিচ্ছেন। এবং সে কারণেই সম্ভবত এখন আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঘটনায় মনে হচ্ছে যে সরকারের সাথে তাদের দূরত্ব তৈরি হচ্ছে। হয়তো তারা উভয় পক্ষই একটা জেন্টলম্যান এগ্রিমেন্টে এসেছে যে তোমরা ভাই সবসময় আমাদের পক্ষে বলো না, আবার সরকারও হয়তো এমন কিছু কথা বলবে যেতে মনে হবে তার এনসিপির বিপক্ষে। হয়তো হতে পারে, এটা এটা হয় না, গিভ অ্যান্ড টেকের মানে ব্যাপার থাকে, বিরোধ বিরোধ নাটক। নাটক হতে পারে আমার কাছে মনে হয়। কারণ আপনি দেখেন যে আবার সত্যি সত্যি বিরোধ হতে পারে। হতে পারে এই কারণে যে আপনি গতকালকে অধ্যাপক আসিফ নজরুলের একটা ফেসবুক পোস্টের নিচে
এনসিপির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহর কমেন্ট আপনি পড়েছেন নিশ্চয়ই। সেখানে তিনি তার টিচার মানে আসিফ নজরুল তো আমাদের সবারই শিক্ষক, এবং এনসিপির যারা নেতা তাদের তো অনেকের ডিরেক্ট শিক্ষক। তো তিনি বলেছেন যে স্যার ভণ্ডামি বাদ দেন। পরের লাইনে বলেছেন যে আপনাদেরকে যে কারণে বসানো হয়েছে, অর্থাৎ এনসিপি নেতারা মনেই করে যে এই সরকার তাদের কথায় চলবে, তারা যেভাবে চাইবে, তারা আগে গণপরিষদ নির্বাচন সেটা আগে দিতে হবে, পিআর হলে পিআর হতে হবে, সংবিধান তারা ছুড়ে ফেলে দিতে চায়, কবর রচনা করতে চায় সেটা করতে হবে। অর্থাৎ এনসিপি যেভাবে চায় সরকারটা সেভাবে চলবে, কিন্তু সেভাবে যেহেতু চলছে না, সে কারণে সরকারের সঙ্গে সত্যি সত্যিই একটা দূরত্ব হয়তো তৈরি হয়েছে। তো যদি সত্যি সত্যি সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায়, তাহলে আমরা যে কিংস পার্টি বলছিলাম, সরকারের প্রধান স্টেক হোল্ডার বলছিলাম, সেই জায়গা থেকে হয়তো কিছুটা এখানে ছন্দপতন হয়তো হয়েছে। কিন্তু আমি এখন পর্যন্ত পরিষ্কার না, কারণ এটা আজকের মিটিংটা আমাদের সন্দেহ হয় যে কেন এনসিপির সঙ্গে সবশেষ বৈঠকটা তাকে করতে হচ্ছে, প্রধান উপদেষ্টাকে। কেন তিনটি দলকে নিয়ে একসঙ্গে বৈঠক করা গেল না, কেন মুখোমুখি বসে সবাই তর্ক? রাজনীতিতে বা ডেমোক্রেসিতে তো মুখোমুখি আলোচনা, তর্ক, আপনার সঙ্গে আমার হাজারো দ্বিমত থাকবে, তর্ক করব, ঝগড়া করব, কিন্তু শেষ পর্যন্ত মারামারিটা তো করবো না আমরা। তো কেন প্রধান উপদেষ্টা তিনটি দলকে এক টেবিলে বসিয়ে চা সিঙ্গাড়া খেতে খেতে কেন উনি তর্কটা করবেন না? এবং সবার মতামত শুনে, উনি মুরব্বী তো, উনি তো এই সময় বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রবীণ এবং সবচেয়ে প্রধান ব্যক্তি, মানে মধ্যমণি তিনি। মধ্যমণি হয়ে তো সবাইকে নিয়ে বসে যেভাবে প্রবলেম গুলো সলভ করতে পারতেন, তুমি সেটা পারছেন না। তুমি তো আলাদা আলাদা বসছেন, উনি ডিভাইড করে দিচ্ছেন, বিভাজন করে দিচ্ছেন, যে ভাই তুমি হচ্ছে তুমি, তুমি হচ্ছে বিএনপি, তুমি হচ্ছে জামাত, দরকার ছিল না তো। এবং আরেকটা বড় প্রশ্ন আপনি তুলেছেন যে এনসিপি কেই ডাকতে হচ্ছে, কিন্তু বাংলাদেশের জুলাইয়ের অভ্যুত্থানে আরো যারা বড় স্টেক হোল্ডার ছিল, ধরেন সিপিবি, রাজনৈতিক দল হিসেবে ছোট, কিন্তু সে তো, তার তো ইম্পর্টেন্স আছে রাজনীতি, গণসংহতি আন্দোলন, মাহমুদুর রহমান মান্নার, আপনার নাগরিক ঐক্য, কেন ওই পার্টিগুলোকে তিনি ডাকলেন না? হয়তো পরে ডাকবেন, কিন্তু এখন দেশটা যে পরিমাণে একটা ক্রাইসিসের মধ্যে পড়লো, সংঘাত আমরা দেখছি প্রতিনিয়ত বাড়ছে, ওনার তো উচিত ছিল একসঙ্গে এক টেবিলে সমস্ত পার্টির অন্তত শীর্ষ নেতাকে, স্থায়ী কমিটির মেম্বার, আমি মনে করি বিএনপির মহাসচিব, প্রত্যেকটা পার্টির চিফকে নিয়ে ওনার বসে একটা সলিউশনে আসা দরকার, আলাদা আলাদা করে বৈঠক করা। এবং আজকে এনসিপির যারা যাবেন সেখানে কিন্তু আহ্বায়ক এবং সদস্য সচিব যাচ্ছেন না, ওখানে লিড করছেন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামও যাচ্ছেন না, আক্তারও যাচ্ছেন না, বিএনপির সম্ভবত সালাউদ্দিন সাহেব যাচ্ছেন, মির্জা ফখরুল যাচ্ছেন না, জামায়াতের আমির যাচ্ছেন না, যাচ্ছেন নায়েবে আমির। তার মানে এই বৈঠকটা কিন্তু শীর্ষ পর্যায়ের বৈঠক, এই বোর্ডের সেকেন্ড টায়ারের বৈঠক হচ্ছে। ফলে আজকের বৈঠকটা আমি মনে করি যে, যে ধরনের সিচুয়েশনের মধ্যে দেশটা পড়ে যাচ্ছে, এখন ওনার বৈঠক, প্রধান উপদেষ্টা বৈঠক করা দরকার শীর্ষদের নিয়ে, প্রধানদের নিয়ে, এবং সেখানে একসঙ্গে মুখোমুখি, আলাদা আলাদা বৈঠক করবার সুযোগ নাই তো এখন। ফলে এটা আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় কোথাও একটা ঘাটতি বা এক ধরনের লোক দেখানোর ব্যাপারও আছে কিনা আমি ঠিক জানি না। জি, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, আমরা দেখবো বরং এই 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 মিটিংটা শেষ পর্যন্ত কি দাঁড়ায়। কারণ আমরা তো মিটিং এর আগে এটা মানে করলাম আলোচনাটা, আজকে সন্ধানের আগে তো বুঝতে পারবো আমরা যে জি, এখান থেকে আমরা কি পেলাম। আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি, সেটা হলো জাতীয় পার্টি প্রসঙ্গ নিয়ে আসছে। গত দুদিন ধরে জাতীয় পার্টি নিয়ে হঠাৎ আলোচনায় চলে এলো, এবং জাতীয় পার্টি যে এর মধ্যে খুব বেশি একটা অ্যাক্টিভ ছিল সেটাও বলা যাবে না। সরকারের কাছ থেকে জাতীয় পার্টির মতো পার্টি তারা এই ধরনের আলোচনায় ডাকই পাচ্ছে না, একদম একদম তারা ডাক পাচ্ছে না। তাদেরকে মনে হয় সরকার পলিটিক্যাল পার্টি মনে করে না। তো এত ছোট একটা পার্টি যাকে পার্টি মনে না করেও কাজ করা যায়, তো সেই পার্টি হঠাৎ আলোচনায় চলে এলো, এবং বলা বলি হচ্ছে এরা নাকি ফ্যাসিস্টের দোসর অমুক তমুক। আমরা এর আগেও দেখেছি ঢাকা শহরে জাতীয় পার্টির অফিসকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কালকে দেখলাম যে 5টা না 6টা জেলায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে। ঢাকায় নূর আপনার গণ অধিকার পরিষদের লোকজন ওখানে যাচ্ছিল, তাদের মারা হচ্ছে, এবং সেই অপরাধে জাতীয় পার্টিকে বন্ধ করার দাবি উঠছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠছে। এবং আমরা যে দৃশ্যগুলি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, ভিডিওগুলো, তো নূরকে তো মেরেছে, আমার কাছে মনে হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অথবা ওই যে আপনার মেরুন কালারের গেঞ্জি পরা একজন, টি শার্ট পরা একজন। তো এরা তো কেউই জাতীয় পার্টির মেম্বার নয়। তাহলে এই দায়টা যে জাতীয় পার্টির উপর চাপিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া চলছে, এর পেছনে কি আপনি কোনো রাজনীতি দেখছেন, নাকি আসলেই জাতীয় পার্টি ওই আপনার মেরুন কালারের গেঞ্জি পরে, অথবা মানে আপনার নিরাপত্তা বাহিনীর পোশাক পরে তারা কি অ্যাটাক করেছিল? আসলে ঘটনাটা কি আসলে? তাহলে ভাই, মেরুন কালারের গেঞ্জিটা নিয়ে কালকে দিনভর আলোচনা হয়েছে, আমরা নিউজ রুমে এটা নিয়ে কথা বলেছি, আমরা পরিচয় শনাক্ত করবার চেষ্টা করেছি। আমরা যতটুকু জেনেছি, ওই মেরুন কালারের টি শার্ট পরা, মানে গেঞ্জি পরা ভদ্রলোকটি পুলিশের একজন সদস্য। কিন্তু পুলিশ সরাসরি স্বীকার করছে না, বাট আমাদের ইনভেস্টিগেশন বলছে যে তিনি কোনো পলিটিক্যাল বা সিভিলিয়ান না, তিনি কোনো একটা বাহিনীর সদস্য। এটা আরো ইনভেস্টিগেশনের ব্যাপার, আমি চূড়ান্ত কমেন্ট করছি না। জাতীয় পার্টির ব্যাপারে এনসিপি বা সরকারের রিজার্ভেশন শুরু থেকেই, এর কারণ হলো শুধু জাতীয় পার্টি না, আওয়ামী লীগ অর্থাৎ ক্ষমতাচ্যুত দল, আওয়ামী লীগের যারা 14টি শরিক, মানে আরো যে 13টি শরিক দল, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে জাতীয় পার্টি, সংখ্যায়, ক্ষমতায়, প্রতিপত্তিতে। ফলে আওয়ামী লীগ যেহেতু মাইনাস করা হয়েছে, তাকে কার্যত নিষিদ্ধ করা হয়েছে, ফলে আওয়ামী লীগের যে প্রধান স্টেক হোল্ডার জাতীয় পার্টি, 2 দফায় সরকারের অংশীদার, আবার সরকারের বিরোধী দল হিসেবে তারা ছিল।
আবার জাতীয় পার্টির একটা ভিত্তি আছে, রংপুর বা উত্তরাঞ্চল কেন্দ্রিক জাতীয় পার্টি তার ভোট ব্যাংক আছে। অনেকে মনে করেন আগামী নির্বাচনটা যদি সত্যি সত্যি হয়ও, এবং তখন যদি জাতীয় পার্টি ইলেকশনটা করতে পারে, তাহলে আওয়ামী লীগের যে ভোটাররা ধরুন 30, 35 বা 20% ভোট যদি আওয়ামী লীগের থাকে, সেই ভোটগুলো যদি জাতীয় পার্টির বাক্সে পড়ে, তাহলে জাতীয় পার্টি অনেক ভোট পাবে, অনেক আসন পাবে। এটা একটা ভয়। তো এই কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে তো অংশ নিতে দেওয়া হবেই না, সরকার চায় না। একইভাবে জাতীয় পার্টিকেও না। তাহলে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে আপনি দূরে রাখবেন কি করে? সে যদি বৈধ রাজনৈতিক দল থাকে, তার যদি নিবন্ধন থাকে, আপনি তো তাকে আইনত তাকে নির্বাচনের বাইরে রাখতে পারবেন না। ফলে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিটা শুরু থেকেই আছে। নিষিদ্ধ করা না গেলেও তার কার্যক্রম নিষিদ্ধ করা হবে, তার জন্য প্রেক্ষাপট তৈরি করতে হয়। এখন কথা হলো যে একটা রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে কি পারবে না, তার কার্যক্রম নিষিদ্ধ হবে কি হবে না, জনগণ তাকে একসেপ্ট করবে কি করবে না, এই সিদ্ধান্তটা তো জনগণের। একটা অনির্বাচিত ইন্টারিম গভর্নমেন্ট তো এটা পারে না যে একটি দলকে সে নিষিদ্ধ করে দেবে, মানে আইনের বলে। এটা তো জনগণের ভোটে ছেড়ে দিতে হবে। আপনি ভোট দিবেন, ভোটের মধ্যে জনগণ যদি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে, আসবে না তারা। আপনি মব সৃষ্টি করে পার্টির কার্যালয় জ্বালিয়ে দিয়ে ভাঙচুর করে আপনি যদি বলেন যে এখন নিষিদ্ধ করেন, এইটা তো কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিস না। এবং নুরুর উপরে হামলার পরিপ্রেক্ষিতে প্রথমে একটা স্টেটমেন্ট দিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, তারপরে প্রধান উপদেষ্টার কার্যালয়। দুটি স্টেটমেন্টের মধ্যে আপনি যদি মিলিয়ে দেখেন, একটা সাংঘর্ষিক ব্যাপার। সেনাবাহিনীর স্টেটমেন্টে পরিষ্কার বলা আছে যে তারা প্রথমে যারা এখানে মিছিল নিয়ে এসেছিলেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মী, তাদেরকে বলেছিলেন যে আপনারা আপনাদের যে রাজনৈতিক বিরোধ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করেন। তারা সেটা না করে, সেনাবাহিনীর স্টেটমেন্টে পরিষ্কার বলা আছে শব্দটি মব, তারা মব সৃষ্টি করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করেছে। তখন তাদের উপরে কিন্তু প্রতিহত করতে গিয়ে সেনাবাহিনী পুলিশ লাঠিচার্জ করে। তার মানে সেনাবাহিনী পুলিশ তো সরকারের অংশ। রাষ্ট্রের গ্রিন সিগন্যাল ছাড়া, সরকারের নির্দেশনা ছাড়া পুলিশ সেনাবাহিনী কারোর উপর লাঠিচার্জ করে? জুলাই অভ্যুত্থানের আন্দোলনে একই কথা বলেছি আমি, বা আমরাও বলেছি যে পুলিশকে আপনি বারবার ভিক্টিমাইজ করছেন। জুলাই অভ্যুত্থানে যে পুলিশটা গুলি চালিয়েছে, সে কি তার হায়ার অথরিটির অর্ডার ছাড়া গুলি করেছে? কোন এসআই, কোন কনস্টেবল কি ওসির নির্দেশ ছাড়া, কোন ওসি তার এসপির নির্দেশ ছাড়া, কোন এসপি তার ডিআইজি, ডিআইজি আইজি, এবং হোম মিনিস্টারের অর্ডারটা পেয়েছে প্রাইম মিনিস্টারের কাছ থেকে। বিচ্ছিন্নভাবে মাঠ পর্যায়ে একজন পুলিশ কনস্টেবলকে আপনি ভিক্টিমাইজ করে দিচ্ছেন। একইভাবে কালকের ঘটনাও তাই। ওখানে মারলো, আমরা ভিডিও ফুটেজে দেখলাম স্পষ্টতই নুরু সহ অন্যান্যদেরকে পেটালো আর্মি এবং পুলিশ মিলে। আবার প্রধান উপদেষ্টা কার্যালয়ের ব্রিফিং এ মানে বিবৃতিতে বলা হলো আমরা নিন্দা জানাচ্ছি, আমরা বিচার করবো, তদন্ত করবো। তদন্ত করার কি আছে? এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ভিডিওতে কারা মাঠাবে, কি তদন্ত করবেন এখানে? তার মানে কি, সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের স্টেটমেন্ট আর সেনাবাহিনীর স্টেটমেন্টের মধ্যে তো কোনো মিল নাই। তাহলে এই আইন শৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী যে কাজটা করলো, এটা কি সরকারের নির্দেশনার বাইরে? আমি ঠিক জানি না, এখানে এক ধরনের ক্যামোফ্লাজ। একইভাবে এই সেনাবাহিনীর স্টেটমেন্টে মব শব্দটা আছে, এবং আপনি খেয়াল করবেন এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে যতবার ব্রিফ করা হয়েছে তারা বারবার বলেছে আমরা মবের বিরুদ্ধে জিরো টলারেন্স। এই দিন কয়েক আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনাটা ঘটলো, একটা 71 মঞ্চ সম্ভবত না, বা মঞ্চ 71 নামে একটা সংগঠনের অনুষ্ঠানে লতিফ সিদ্দিকীর মতো একজন বীর মুক্তিযোদ্ধা, এরপরে অধ্যাপক কার্জুনের মতো একজন খুব রিনাউন্ড মানুষ, এনাদেরকে মব সৃষ্টি করে ধরে নিয়ে গেল, মারধর করলো, রক্তাক্ত করলো। যারা করলো তাদেরকে আপনি কিছু করলেন না, ওনাদেরকে জেলে নিয়ে গেলেন, কারাগারে মানে ডিবি অফিসে ধরে নিয়ে গেলেন। তারপর ওনাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে জেলে ঢুকালেন। যারা মব সৃষ্টি করলো তাদের আপনি কিছু বললেন না, অথচ বারবার আপনারা বলছেন মবের বিরুদ্ধে জিরো টলারেন্স। তার মানে আপনার জিরো টলারেন্সটা কোথায়? মানে পিক অ্যান্ড চুজ, মানে আপনি মনে করছেন যে হ্যাঁ, নুরুকে মারার ক্ষেত্রে আপনি জিরো টলারেন্স, কিন্তু লতিফ সিদ্দিকীর উপরে যারা আক্রমণ করে সেখানে অনুষ্ঠানের নামের ব্যানারে 71 যেহেতু আছে, মুক্তিযুদ্ধ আছে, সংবিধান আছে, ওইখানে আপনার জিরো টলারেন্স নাই। এটা কনফ্লিক্টিং, মানে সাংঘর্ষিক। মানে সরকারের বাহিনীগুলোর মধ্যে বা সরকারের মধ্যে দেখেন আপনি এই যে ভিন্ন ভিন্ন আচরণ, একই ঘটনা ভিন্ন ভিন্ন আচরণ। আমি একটু ওই নুরুর বা জাতীয় পার্টি প্রসঙ্গে আসি। তো জাতীয় পার্টি যেহেতু শুরু থেকেই গভর্নমেন্টের এবং তাদের প্রধান স্টেক হোল্ডার এনসিপি টার্গেটে, যে কোনো ভাবেই জাতীয় পার্টিকে পলিটিক্স থেকে মাইনাস করতে হবে, যাতে আগামী নির্বাচনে তারা কোনোভাবেই কোনো ফর্মেই ইলেকশনে আসতে না পারে, ফলে এই জন্য পরিস্থিতি তৈরি করা। এখন যে কোনো দল আরেকটি দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাতে পারে। এই দেশে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তো বছরের পর বছর ধরে ছিল, এই দাবি তো আওয়ামী লীগ করেছে। কিন্তু দাবি করা আর কার্যালয়ে মব সৃষ্টি করে জ্বালিয়ে দেওয়া এক জিনিস না। আপনি রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দিবেন যে আমি অমুক দলের রাজনীতি নিষিদ্ধ চাই, পিপল উইল ডিসাইড যে সে বাংলাদেশে জামাত রাজনীতি করতে পারবে কিনা, আওয়ামী লীগ করতে পারবে কিনা। আপনি ভোটে দেন না, ভোট দেন, নিরপেক্ষ ভোট দেন। জনগণ যদি মনে করে যে না জামাত সরকার গঠন করবে, করবে। জনগণ যদি মনে করে এনসিপি সরকার গঠন করবে, আমার তো সমস্যা নাই। জনগণ যদি মনে করে জাতীয় পার্টি সরকার গঠন করবে, আমার সমস্যাটা কি? তা আপনি সেই জনগণকে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা দিচ্ছেন না। আপনি মব সৃষ্টি করছেন অথবা করাচ্ছেন, এবং একটা পরিস্থিতি তৈরি করে এমন একটা কেমন মানে কি বলে আয়োজন করে আপনি তারপরে জাতীয় পার্টি নিষিদ্ধ করবেন যাতে ইলেকশনে আসতে না পারে। এগুলা মানুষ বোঝে। তো ফলে আলটিমেটলি আপনাকে পিপলের কাছে যেতে হবে। আপনি জনগণের ক্ষমতায়নকে যদি অস্বীকার করেন, জনগণকে ভোটটা দিতে না দেন, এবং নিজের প্রশাসনিক এবং আইনি ক্ষমতা দিয়ে সমস্ত ডিসিশন নিতে চান, তাহলে তো যেই কারণে জুলাই অভ্যুত্থানটা হয়েছিল,
যে জনগণের ক্ষমতায়ন, মানুষ যে রাস্তায় নেমেছিল তো শুধুমাত্র একটা কারণে না, হাসিনাকে ফ্যাসিস্ট বলা, তাকে কর্তৃত্ববাদী বলার পেছনে তো একটা প্রধান কারণ ছিল ভোট দিতে না পারা। তো মানুষ তো ভোট দিতে পারে নাই 15 বছর, এখন ভোটটা দিতে চায়, তো আপনি ভোটটা দিতে দেন না, মানুষ ডিসিশন নিক যে বাংলাদেশ জাতীয় পার্টি পলিটিক্স করবে কি করবে না, আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আপনি ডিসিশন নেই আর কি। জি, অনেক ধন্যবাদ জনাব আমিনুল রশিদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে নির্বাচন এবং রাজনীতি নিয়ে সাংবাদিক আমিনুল রশিদের বিশ্লেষণ। আমরা আগামীতে আবার ওনার সঙ্গে মিলিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন।